হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সকালে একজন প্রৌঢ়াগোছের স্ত্রীলোক ঘর ঝাড় দিতে আসিয়া উপেন্দ্রকে বারবার নিরীক্ষণ করিয়া অবশেষে ঝাঁটাটা ফেলিয়া গড় হইয়া প্রণাম করিয়া কহিল, বাবুর কি কোনো ব্যারাম হয়েছিল? বড্ড রোগা দেখছি যে। সে চেহারা নেই, সে বর্ণ নেই। উপেন্দ্র বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, তুমি আমাকে চেনো নাকি? স্ত্রীলোকটি কহিল, আমি যে মোক্ষদা বাবু, আপনাকে চিনি নে? উপেন্দ্রর মনে পড়িল সেই মোক্ষদা যে বহুকাল পূর্বে সতীশের বাড়িতে চাকরি করিত। কহিল, তুমি এখানে চাকরি করো বুঝি? মোক্ষদা সলজ্জভাবে কহিল, না, হ্যাঁ, তা একরকম চাকরি করা বই কি। মুখুজ্জে মশাই বললে আর কলকাতায় পড়ে থাকা কেন, বরং চলো কোনো তীর্থস্থানে গিয়ে থাকি গে। যা হোক, একটা হোটেলে টোটেলে করে। উপেন্দ্র বাধা দিয়া কহিলেন, তা হোটেল চলছে ভালো? তাহার বিরক্তি মোক্ষদার দৃষ্টি এড়াইল না। কহিল, অমনি চলে যাচ্ছে। তা বাবু, এই বয়সে আমার চাকরি করতেই বা হবে কেন? আর মুখুজ্জেরই বা ছায়া মারাতে হবে কেন? মেয়েটাকে ধরতে গেলে আমিই তো একরকম মানুষ করলুম। মাসি বলে ডাকত, সত্যিকারের মাসির মতোই তাকে বুকে করে রেখেছিলুম। এ না, কে জানে। সাবি বললে, মাসি, এসব করব না, আমি চাকরি করে মাসি বঞ্জির পেট চালাবো, তাই সই। বাবুদের মেসের বাসায় চাকরি করে দিলুম। বাবুরা ঝি বলে ভাবত না, বাড়ির গিন্নি বলে মানত। না যাবে সে, না আজ আমাকে এসব করতে হবে। কিন্তু যাই বলো বাবু, আমি সত্য কথা বলবো, আমাদের ছোটবাবু হতেই তো আজ আমার এত দুঃখ। উপেন্দ্র উৎসুক হইয়া প্রশ্ন করিলেন, ছোটবাবুকে আমাদের সতীশ? মোক্ষদা ঘাড় নাড়িয়া কহিল, হাঁ। ছুরি কি চোখেই না ছোটবাবুকে দেখলে, তার জন্য সর্বস্ব ত্যাগ করলে, আর তাই ছোটবাবুকেই কি ধরাছোঁয়া দিলে? তাও দিলে না। বিপিনবাবু লক্ষপতি জমিদার, আমার বাসায় রাত নেই দিন নেই হাঁটাহাঁটি কাঁদাকাঁদি করে পায়ের তলা খইয়ে ফেললে। সোনা রূপা জড়োয়া গয়নায় 10,000 টাকা ধরে দিতে চাইলে, কিন্তু ছুরি তো তার মুখ পর্যন্ত দেখলে না। কি মেয়ের তেজ বাবা! 10,000 টাকার মায়া যেন খোলামকুচির মতো পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘরদুয়ার জিনিসপত্র পর্যন্ত ফেলে রেখে এক কাপড়ে বেরিয়ে গিয়ে চেতলার কোনো এক বামুনের ঘরে 6 মাস চাকরি করে খেটে খেটে হাড় পাঁজরা সার করে শেষে কোথায় যে চলে গেল মা দুর্গাই জানেন। হতভাগী বেঁচে আছে না মরে গেছে বলিয়া মোক্ষদা পূর্বস্মৃতির আবেগে আঁচল দিয়া চোখ মুছিল। উপেন্দ্র চুপ করিয়া চাহিয়া রহিলেন। মোক্ষদা চোখ মুছিয়া কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবু, ছোটবাবু এখন কোথায়? একবার দেখা পেলে জিজ্ঞাসা করি, তার খোঁজটোজ কিছু জানেন কি না? উপেন্দ্র মৃদুস্বরে কহিলেন, সতীশ যে এখন ঠিক কোথায় তা আমিও জানি নে, শুনেছি তাদের দেশের বাড়িতে আছে। আচ্ছা, এই সাবিত্রী মেয়েটি কে মোক্ষদা? মোক্ষদা এক মুহূর্তেই প্রজ্বলিত হইয়া উঠিয়া বলিল, কে? কুলীন বামুনের মেয়ে বাবু, আসল কুলীনের মেয়ে। বাচ্চা 9 বছর বয়সে বিধবা হয়ে ঘরেই থাকে। এই মুখ পোড়া মিনছে বিয়ে করব, রাজরানী করে বলে ভুলিয়ে বের করে নিয়ে এসে শেষে হাঁড়ির হাল করে ফেলে পালালো। আমি যাই তাই মুখ দেখি, নইলে বামুন নয় ও চামার। চামারের হাতের জল খেতে আছে তো ওর নেই। উপেন্দ্র বুঝিতে না পারিয়া কহিলেন, কার কথা বলছো মোক্ষদা? মোক্ষদা উদ্যতভাবে বলিল, এই পোড়ামুখ ভুবন মুখুজ্জে, নইলে এমন চামার ত্রিসংসারে আর কে আছে? তুই বড় ভগ্নিপতি, তোর এই কাজ, হ্যাঁ? উপেন্দ্র অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই হোটেল যার তিনি? মোক্ষদা কহিল, হাঁ বাবু, এই লক্ষ্মী ছাড়া হাবাতে মিনছে। অতঃপর অনুপস্থিত মুখুজ্জকে সম্বোধন করিয়া কহিতে লাগিল, কিন্তু কি করতে পারলি তার? অকুলে ভাসিয়ে দিলি। তাছাড়া কোনোদিন তার গা ছুঁতে পারলি কি? নিয়ে এসে আজ নয় কাল করে মাসখানেক কাটিয়ে যেদিন বললি বিয়ে হবে না, সেই দিনই মুখে লাথি মেরে দূর করে দিলে। মেয়ে মানুষ অল্পবুদ্ধি মেয়ে,
তবু কি আর কখনো তার ঘরের চৌকাঠ মারাতে পারলি? এ তো আর মুখই নয় যে দুটো সোহাগের কথা বলে ভুলবি। সে সাবিত্রী, সে 10,000 টাকার জড়োয়া গয়নায় লাথি মেরে চলে যায় সে। উপেন্দ্র অনেকক্ষণ মৌন থাকিয়া কহিলেন, তোমাদের মুখুজ্য মশাইকে একবার ডাকতে পারো, দুটো কথা জিজ্ঞাসা করব। মোক্ষদা কহিল, মিনসে বাজারে গেছে। একটুখানি থামিয়া পুনরায় বলিল, মাঝে একদিন রাস্তায় চক্রবর্তী ঠাকুরের সঙ্গে দেখা। ঠাকুর বললে আর কাঁদে। মাকে আমরা সবাই ভালোবাসত, যেমন রূপ তেমনি গুণ তেমনি দয়াময়া কিনা? উপেন্দ্র জিজ্ঞাসা করিল, চক্রবর্তী ঠাকুরকে? মোক্ষদা বলিল, তিনি বাবুদের মেসের বাসায় রাঁধত কিনা সব কথাই জানত। বেহারির মুখে সমস্ত শুনে আমাকে বললেন, চেতলার বামুনবাড়ি থেকে ব্যারাম হয়ে মা আমার ছুটি চাইলে। তা আচ্ছা বাবু, বামুন মাত্রেই কি এত নিষ্ঠুর? সে স্বচ্ছন্দে বললে, তোমার ওষুধের দেনা হয়েছে 7 টাকা, দিয়ে তবে যাও। টাকা কটি শোধবার জন্য সাবিত্রী সতীশবাবুর বাসায় সারা পথ হেঁটে আসে। তা ছোটোবাবুর একদিকে মেজাজটা খুব উঁচু কিনা? টাকা কড়ি চাইলে তা যতই হোক কখনো না বলেন না তো। কিন্তু এমনই পোড়া অদেষ্ট যে সেই রাতেই বাবুর কোনে এক মুখপোড়া বন্ধু পরিবার নিয়ে এসে হাজির। সমস্ত দিনের পর চানটি করে বাছা সেই ঘরে উঠেছে, অমনি তারা এসে পড়লেন। বন্ধু মানুষ, এসেছিস রাতটা থাক তা নয়। রাগ করে পরিবারের হাত ধরে ফরফর করে বেরিয়ে গেলেন। ছোটবাবু তো অবাক, কিন্তু স্বামী আমার বড় অভিমানী মেয়ে, তার কি এ অপমান সয়? জলগ্রহণ না করে বাছা সেই যে বেরিয়ে গেল, আর তো তার কোনো খোঁজ পাওয়া গেল না। উপেন্দ্র স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার সেই রাত্রের নিষ্ঠুর ইতিহাস চোখের উপর উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল, এবং বারবার মনে হইতে লাগিল, মোক্ষদার কাহিনী যদি অর্ধেকও সত্য হয়, তাহা হইলে যাহার নামটাকে পর্যন্ত সে ঘৃণা করিয়া আসিতেছে, সে কি আশ্চর্য নারী। মোক্ষদা নিজের কাজে চলিয়া গেল, কিন্তু উপেন্দ্র সেইখানে নিস্পন্দের ন্যায় বসিয়া রহিল। 6 মাস পূর্বেও সে এ সকল কথা কানেও তুলিত না। যাহা অসৎ, যাহা মিথ্যা, লেশ মাত্রও কলঙ্কের বাষ্পে কুলসিত, তাহা চিরদিনই তাহার কাছে বিষবৎ ত্যায্য। যে সতীশকে ত্যাগ করিতে পারিয়াছে, আজ মোক্ষদার কথায় তাহারই চোখের পাতা ভারী এবং দৃষ্টি ঝাপসা হইয়া আসিল। তাহার মর্মরের মতো শুভ্র হৃদয় পাথরের মতো কঠিন ছিল। তবে কেন যে আজ অজ্ঞাত নারীর কলঙ্কিত প্রণয় বেদনার কাহিনী সেই অকলঙ্ক শুভ্রতায় ছায়াপাত করিল, তাহা ভাবিয়া দেখিলে দেখা যাইত, এ দুর্বলতা এতদিন সেই পাষাণ তলেই চাপা ছিল। শুধু সুরবালা যখন তাহার অর্ধেক শক্তি হরণ করিয়া চলিয়া গেল, তখন সুযোগ পাইয়া ইহাই প্রচণ্ড উৎসের মতো তাহার পাষাণবক্ষ বিদীর্ণ করিয়া বাহির হইয়া আসিয়াছে। সুরবালা যে তাহাকে কতখানি শক্তিহীন করিয়া গিয়াছে জানিতে পারিলে উপেন্দ্র আজ ভয় পাইত, কিন্তু সেদিকে তাহার লক্ষ্য ছিল না। সে শুধু শূন্য দৃষ্টি লইয়া সম্মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল, এবং কোনো অজানা সাবিত্রীর ভালোবাসার ইতিহাস তার সুরবালার শেষ মুহূর্তেই সেই অনির্বচনীয় করুণ চোখ দুটির মতো তাহার চোখের উপর চোখ পাতিয়া স্থির হইয়া রহিল। তাহার চমক ভাঙিল ভুবন মুখুজ্জের কণ্ঠস্বরে। লোকটা সাড়া দিয়া ঘরে ঢুকিয়া বলিল, বাবু, আমাকে কি ডেকেছিলেন? উপেন্দ্র কহিল, বসো। তুমি সাবিত্রীকে চেনো? মুখুজ্জে মাথা হেঁট করিয়া বলিল, আজ্ঞে চিনি। তার সম্বন্ধে যা জানো আমাকে বলতে পারবে? আজ্ঞে পারব বলিয়া এই নির্লজ্জ লোকটা তাহার গভীর অপরাধের ইতিহাস একে একে ব্যক্ত করিয়া শেষে কহিল, আমি ভদ্রলোকের ছেলে বাবু, কিন্তু আগে যদি তাকে চিনতে পারতুম, এ পথে পা দিয়ে আজ বিদেশে হোটেলের রাঁধুনি বামুনের কাজ করে দিন কাটাতে হতো না। শুধু আমার এই স্বস্তি যে তার দেহে প্রাণ থাকতে কেউ তাকে নষ্ট করতে পারবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।